শুনছেন এলেবেলে ৭-৫, ধারাবাহিকভাবে পড়ছি নাসরিন জাহানের উড়ুক্কু। আজ রয়েছে দ্বাদশ পর্ব। চলুন তবে শোনা যাক। সত্যি সাধ্যি বিধবা শরীর, ছো, এই ভাবনা প্রলম্বিত হয়ে আমাকে শারীরিকভাবে তৃষ্ণার্ত করে তোলে। বাড়িওয়ালার কথা মনে পড়ে, যে মাংসের স্বাদ পায়, আহা কি ন্যাংটো মাংস রে! না, স্বাদ সে আমি পাইনি, তবে পাওয়ার তৃষ্ণা আছে। কেন বঞ্চিত হচ্ছ নিনা? কাল থেকে কারো সাথে সম্পর্ক করে নাও, ভেসে যাও, ভেসে যাও, তুচ্ছ করে দাও তথাকথিত। ও মাই গড! আমি নখের শক্ত আঁচড়ে বিছানা খামচে ধরি। নাকের ভেতর সেই এয়ার ফ্রেশনারের গন্ধ আসছে, সেই মিউজিক। আমি এক অদ্ভুত মাদকতার ভেতর প্রবেশ করছি। আল্লাহ, মৃত্যুর পর আমি কিছুই চাই না। মৃত্যুর পর থাকুক অসীম শূন্যতা, শুধু ওই প্রাসাদে ওই মোমের বালিকার মতো নির্লিপ্ত অথচ দুর্বিনীত পা রাখতে চাই। বিশাল লনের কেয়ারি করা বাগানে হুবহু ওই বালিকার মতো স্পর্শ করতে চাই ঝাঁকড়া চুলের কুকুরটিকে, এবং সেই নীল গ্লাসের হিম গাড়িটি যেটা দাঁড়িয়েছিল হেলাফেলায়, তার স্টিয়ারিং ঘুরিয়ে দুর্দান্তভাবে বেরিয়ে পড়তে চাই। তারপর কোথায় কি জানি। কেন রে ঘা দিচ্ছিস বুকের তল? কি ক্ষতি করেছি তোর? মেঝেতে নেমে আসি, উবু হয়ে বসে পড়ি। ইজেলের পাশে ভাঁজ করে রাখা ছবিটা টুকরো টুকরো করে ছড়িয়ে দিই শূন্যে। অন্তত এই ক্ষমতাটুকু আমার আছে। অনেক দেরিতে ঘুম থেকে উঠি। অলস মন্থর ছুটির দিনের সকাল। কতক্ষণ বালিশ চেপে বিছানায় শুয়ে থাকি। ভীষণ চায়ের তৃষ্ণা পেয়েছে, কিন্তু চুলোয় কেটলি চাপানোর আলসেমি বড্ড ভয়াবহ। বস্তির কোনো ছেলেকে দিয়ে ডালপুরি আনিয়ে নাস্তাটা সেরে নেওয়া যাবে। ঠিক এই মুহূর্তে মনে হয় পাশাপাশি কোনো সন্তানের দায়িত্ব না থাকাটা নেহাত মন্দ নয়। বড় স্বাধীন জড়তামুক্ত দিন। কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা থাকলে স্বাধীনতাকে শুষে পান করা যায়। ঘর থেকে বেরোতে গেলেই যখন স্রেফ আধুলি শিকি পথ আটকে দাঁড়ায়, তখন বড্ড বেশি বিরক্ত লাগে। বিছানা ছেড়ে উঠব, দরজায় শব্দ। খোলার পর দীর্ঘদিন পর আরেফিনকে দেখি। দাড়িটারি রেখে জবরদস্ত পুরুষ হয়ে উঠেছে। ঠিক আজকের শূন্য দিনে ওর আগমনে আমি খুশি হয়ে উঠি। বলি, মাস্টারে নিয়ে এতই ব্যস্ত হয়েছ যে? আমার তীর্যক কথার মুখে হন্তদন্ত ভাব দেখায় আরেফিন। বেশিক্ষণ বসতে পারবো না, পারলে এক কাপ চা দাও। আমি ভীষণ দমে যাই। বাথরুমে গিয়ে মুখে জল ছিটিয়ে চুলোয় কেটলি চাপাই। চা বানানোতে আর অবসাদ নেই। ঘরে এসে এতক্ষণে চোখে পড়ে পেন্টিংয়ের খণ্ডাংশ। কেন যে অত রাত ধরে ছাইপাশ সব যন্ত্রণা নিয়ে বিহ্বল ছিলাম ভেবে এখন হাসি পায়। আরেফিনকে অস্থির দেখাচ্ছে। প্রশ্ন করি, কি হয়েছে তোর? হল ছেড়ে দেব ভাবছি। কেন? অত দূরে গিয়ে ক্লাস করানো কষ্টকর। কিছু টিউশনই পেয়ে গেছি সেখানে। পড়াশোনা ছেড়ে দিবি? সেরকমই ইচ্ছে, অকম্পিত স্বরে আরেফিন বলে। আর ভালো লাগে না। অন্য কোনো অসুবিধা? আমি জানতে চাই। ইচ্ছা হলে খোলাখুলি বলতে পারিস। আসলে আমি খুব সংকটের মধ্যে আছি। এতদিন একটা দল করতাম, বছরের পর বছর তার পেছনে শ্রম মেধা ঢেলেছি। এখন দেখছি যে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি, তার সাথেই হাত মেলাচ্ছে আমাদের লিডাররা। সব দেখে শুনে বিশ্বাস আস্থা হারিয়েও আমি তা থেকে সরতে পারছি না। আমার যারা শিষ্য, যারা আমার প্রলোভনে পড়ে দলে যোগ দিয়েছিল, তারা আমাকে ছাড়বে কেন? এদিকে লিডারেরা উল্টো আমাকে থ্রেট দিচ্ছে, আমি যেন বেশি বাড়াবাড়ি না করি। কিছুক্ষণ চুপ থেকে আমি বলি, লিডার তো একজন দুজন মানুষ। সে গুটি কয়েক মানুষের জন্য তুই তোর পার্টির উপর বিশ্বাস হারাচ্ছিস কেন? ব্যক্তি আর দল কি এক হলো? তুমি এসব বলছো? আরেফিন অবাক হয়। আমি কি আবার শুরু করব? জানো, ভার্সিটিটা এখন জলদস্যুদের আখড়া। প্রতিদিন হত্যা সন্ত্রাস। তুই আবার শুরু করবি কিনা আমি বলে দেব কেন। ব্যক্তি ছাড়া দল হয় না আমি জানি, কিন্তু তুই যদি কোনো আদর্শকে বিশ্বাস করিস, দু একজন ব্যক্তির দোষে তার থেকে সরে আসারও কোনো কারণ দেখছি না। বিপক্ষ পার্টি খুব লেগেছে পেছনে, আরেফিন বলে। হলে থাকা খুব রিস্কি। আমাদের পুরো হল এখন তাদের দখলে। এক্ষেত্রে তুই হল ছাড়া সিদ্ধান্ত নিতে পারিস।
তোর জীবন একটাই আরিফিন, একটু বুঝে চলিস। ভুল কিছুর জন্য আবার না তোর নিজেকে খুইয়ে ফেলতে হয়। কেটলি উপচে পড়ার শব্দ হয়, আমি রান্নাঘরে দৌড় দিই। চা ঢেলে এনে কাপটা আরিফিনের হাতে দিয়ে বলি, কামাল ভাইরা বাড়ি চলে গেছে, একা থাকতে বড্ড বিচ্ছিরি লাগে। কবে গেছে? গতকাল। তুমি রাতেও একা থাকছো? নয়তো কি, আমি কি আর একটা বিয়ে করেছি নাকি? গরম চা গলায় ঢেলে আরিফিন দাঁড়ায়। তুমি অন্তত আমাকে ভুল বোঝো না। এত সংকট চারপাশে তোমার সাথে কথা বলে আজই প্রথম সবচেয়ে বেশি শান্তি পেলাম। এখন একটু হলে যাব, জিনিসপত্রগুলো সরাতে হবে। রাতে এসে থাকবো এখানে। থাকবি? এইবার ফের খুশি হয়ে উঠি। বাচালি, ধুমসে আড্ডা দেয়া যাবে। সে চলে যাওয়ার পর আমার সামনে আসতো একটি নিঃসঙ্গ দিন। সকাল থেকেই বেশ জ্বর জ্বর বোধ হচ্ছে। ঠান্ডায় নাক বন্ধ হয়ে থাকায় নিঃশ্বাস নিতে পারছিলাম না। নাস্তা না খেয়ে গা চুবিয়ে স্নান করি, ভাবি একটু ঝরঝরে বোধ হবে। সেটাই যেন কাল হলো। দুপুর আসার আগেই ক্রমশ নিস্তেজ হয়ে আসতে থাকি, কিন্তু তারপরও দুর্বিনীত ইচ্ছায় নিজের বিরুদ্ধে দাঁড়াই। ইজেলটাকে মুছে তকতকে করে খাড়া করাই। তোষকের নিচ থেকে বের করে আনি লম্বাটে শীট। রংগুলো জমে আছে, ফলে এগুলোকে উপড়ে ফেলে দিয়ে ইরফান চাচার দেয়া টিউব থেকে রং বের করি। সব বিন্যস্ত করে পূর্ব পরিকল্পনা ছাড়াই আঁকিবুকি করতে থাকি। একটি ক্লিশে চাঁদ, মাটির থেকে কিছুটা ওপরে একজন রমণী, কাগজের মোড়কে ডুবন্ত দেহ, তার অম্লান হাতের তর্জনী স্পর্শ করতে চাইছে চাঁদের সে বিবর্ণতাকে। ধীরে ধীরে এমন একটা বিষয় আমার উপর চেপে বসলে কোনো রকমের লামছাম একটা কিছু তৈরি করতে চাই। শীতের রঙের ছোপ দিতে দিতে কি এক ঘোরে দিন কাবার হয়ে যায়। ব্যথায় টন টন করতে থাকে শরীর। তবুও কিছুতেই সেই চিন্তা একটা আকৃতির রূপ পায় নাই, বরং টের পাই আমার তুলির আঁচড়ে রমণীর শরীর খণ্ডাংশে পরিণত হচ্ছে। দেহ থেকে বিচ্ছিন্ন হাত উপর দিকে বাড়ানো। আমার ইচ্ছে সেখানে কোনো রূপ পায় না। গোয়ারের মতো রঙের উপর রং চড়াচ্ছি। আমার দৃষ্টিবদ্ধ জলাশয়ের মতো নিস্তরঙ্গ। কপালে বিন্দু বিন্দু ঘাম, পায়ের তলা থেকে কণ্ঠার হাড় পর্যন্ত ঠকঠক করে কাঁপছে। বমি আসছে। অগ্রাণু বমির ধাক্কায় একসময় উবু হয়ে বসে পড়ি। চারদিকে দরজা জানালা বন্ধ। বাতি নিভিয়ে ভাঙা খিড়কিটা খুলে দিই। পাশের বাড়ির ছায়াছন্ন এক চিলতে ম্লান আলো ক্যানভাসের একাংশকে মায়াময় করে তোলে। নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। কি জানি কেন হঠাৎ করে আমার মধ্যে এমন দুঃসহ ছায়া চেপে বসে। সেই বিশাল রাজহংসের মতো সাদা বাড়ি, গালিচার মতো লন, দোল খাওয়া কিশোরী আবারও আমাকে গ্রাস করে। নিজের আজন্ম পরিবেশের উপর আবারও ঘৃণা জন্মায়। আরিফিনকে আজ আমি নিজেই ওই পথে ঠেলে দিলাম কেন? আমি তো কোনোদিন তার এমন ঝুঁকিময় জীবন চাই না। পরিবর্তন এনে কিছু যদি একটা করতে পারে তার ক্ষীণতম লোভে। ছো, পরিবর্তন! আমি কি মাথামুন্ডু চিন্তা করে কিছু বলেছি? শুধু যুক্তির পেছনে যুক্তি সাজিয়েছি। এই হরিল্লুটের দেশে আসবে পরিবর্তন? টনটন করছে মাথা, জমে আসছে আঙুলের ডগা, জিভ দিয়ে শুকনো ঠোঁট ঘষি। একসময় প্রায় চেতনাহীন বিছানায় আছড়ে পড়ি, এবং তারপর শুরু হয় আসন্ন শীতের ঘন ঘোর অদ্ভুত বৃষ্টিপাত। জানালা বন্ধ। সারাদিন ধরে এক অদ্ভুত লোহিতাভ ছায়ার মধ্যে ডুবে থাকি। খিদে পেট চোঁচো করে। আজই সত্যিকার অর্থে সালাদিনের সেদিনকার অবস্থাটা টের পাই। বাইরে অবিশ্রান্ত বৃষ্টির পতন। কিছুটা ধাতস্থ হয়ে প্রায় টলতে টলতে রান্নাঘরে যাই। চালের ডেকচিতে আলো ছেড়ে বিছানায় ফিরে আসি। কান্না পাচ্ছে। ভীষণ অসহায় বোধ হচ্ছে। কি দুঃসহ প্রকাণ্ড এই দিন। এক সময় সন্ধ্যা আসে। ভাত খেয়ে কিছুটা থিত হয়ে নির্নিমেষ চেয়ে থাকি রং তুলির যাচ্ছে তাই অপচেষ্টার দিকে। আর ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে এখনো বৃষ্টির ঝিরিঝিরি পতন। শীতে আমার হাড় হাড্ডি মজ্জা এক হয়ে আসছে। কাপা হাতে দরজা খুলে দিই। দিতেই ঝড়ের বেগে ঘরে ঢুকে রেজাউল। তার পা থেকে মাথা পর্যন্ত জলের দাগ। সে কিছু না বলে দ্রুত বাড়িটা একবার প্রদক্ষিণ করে। ভীষণ বিভ্রান্ত ভঙ্গিতে আমার পাশে এসে দাঁড়ায়। অস্পষ্ট স্বরে বলে, ওরা চলে গেছে তাহলে? তা জেনেই তো তুমি এসেছ। এর উত্তরে কেমন স্থির দৃষ্টিতে আমার দিকে তাকায়। আমি কেমন ভীত হয়ে পড়ি।
বড় অপরিচিত এই চোখ। অমন কাঁপছ কেন? প্রশ্ন করে সে। ভীষণ জ্বর, সরল গলায় বলি। সে আমার কপালে হাত রেখে বেশ চমকে ওঠে এবং আমাকে ধরে বিছানায় শুইয়ে দেয়। চারপাশে বাতি নেভানো সন্ধ্যা। বালিশের নিচ থেকে কাঁথা বের করে এমন মায়াময় ভঙ্গিতে আমার শরীরে জড়িয়ে দেয় যে আমাকে একটা গভীর ভাবাবেশে পেয়ে বসে। বাথরুম থেকে বালতি আর মগ এনে আমার মাথায় পানি ঢালে আর কপালে জলপট্টি দিয়ে দেয়। আমি অবোধ শিশুর মতন বহুদিন পর কারো সেবার হাতে নিজেকে নিঃশ্বাস ছেড়ে দিই। গা খুলে ও যখন আমাকে স্পঞ্জ করে দিচ্ছে, তখন সে আড়ষ্টহীনতার মধ্যে বিচ্ছেদের কাগজটার কথা আর মনে থাকে না। অনেকক্ষণ পর আরাম বোধ করি এবং তারপরই ঠেলে আসা কান্নার স্রোতে উষ্ণ নিঃশ্বাস। এই মানুষটাকে আমি চিনি। আমার দীর্ঘদিনের অতৃপ্তি, যন্ত্রণা আজ চূড়ান্ত উষ্ণতায় রূপান্তরিত হচ্ছে। আমি নিনার খোলস খুলে অদ্ভুত আদিমতায় আকাশের নিচে উদম হই। এই কি প্রথম স্পর্শ আমার জীবনে? কোথায় লুকিয়েছিল এই মায়া? এই পুরুষ কি এই প্রথম দাঁড়িয়েছে আকাশের নিচে? আমার শীতার্ত শরীরের আপ্লুত উষ্ণতা কিছুতেই সে জটিলতার জট খুলতে পারে না। তার অসীম তৃষ্ণা কোথায় কার কাছে সমর্পিত হয় সে নিজেই জানে না। আমি দেখতে পাই সমুদ্রের উপর ভাসছে আমার লাশ। স্পষ্ট দেখতে পাই সেই দৃশ্য। হিংস্র ফসফরাসে ঢেকে গেল আমার শরীর। সামনে চাঁদে পোড়া জল আর দ্বিচক্রবালে আলতো অল্প ঢেউ। ক্রমশ নিস্তেজ রাত বাড়তে থাকে। সে রাতে সে অদ্ভুত বৃষ্টিপাতের পর চারপাশ ঝাঁকিয়ে শীত নামতে শুরু করেছে এবং আমার জীবনে এরপর থেকে ক্রমাগত কি অনচ্ছ ছায়া, কি ভাবলেশহীন চড়াই উতরাই, ক্রোধ, যন্ত্রণা, বিকার সব যেন কোনো এক অশরীরী স্রোত টেনে নিয়ে গেছে। ধীরে ধীরে আমি যেন একটা জড় মানুষে পরিণত হচ্ছি। অফিসের ম্যারম্যারে আবহাওয়ায় নির্লিপ্তভাবে কাজ সেরে বিশাল জনারণ্যে নেমে আসি। রাস্তার বাতি জ্বলে উঠেছে। সেই সুদৃশ্য সবুজ লন পেরিয়ে যেখানে বেতের চেয়ার পেতে অবসন্ন ভঙ্গিতে চা খাচ্ছে এই বাড়ির কর্তাকর্তি, উঠে যাই সেই অভিজাত ড্রয়িং রুমে। এখন পর্যন্ত মেয়েটির সাথে সহজ হতে পারছি না। অন্য এক পৃথিবীর খুঁটিনাটি বিষয় তার নখদর্পণে। লেটেস্ট ভিডিও ক্যাসেট, রোমাঞ্চকর বই, আলিশান পার্টির খবরাখবর, অত্যাধুনিক মডেলদের ব্যক্তিগত জীবনাচার, এসব খবরের বিষয়ে আমার অজ্ঞতা প্রথমেই আমাকে তার কাছে মূর্খ করে তুলেছে। তার সামনে তাই সারাক্ষণ গাম্ভীর্যের, আদর্শের মুখোশ এঁটে থাকতে হয় এবং যথারীতি এই দিয়ে তাকে কবজা করা তো দূরের কথা, তার কনিষ্ঠ আঙুলের স্পর্শও আমি পাই না। তারপরও যাই। চারপাশে এত অর্থকষ্টের বেড়াজাল, যেতেই হয়। আমার সাথে ক্রমাগত ইংরেজি কবজা আসে, দক্ষ আমেরিকানদের মতো। এ জায়গাতেই আমি চোপসানো বেলুন। নিজেকে রক্ষা করার জন্যই যেন ক্রমাগত বাংলা ভাষার উপর জোর দিই, সচেতন করে দিই তাকে সে এই দেশ এবং ভাষার বাইরের কেউ নয়। উদাহরণ দিতে গিয়ে এ ভাষার জন্য প্রাণ বিসর্জন দেওয়ার প্রসঙ্গটাও আসে, কিন্তু এসব বক্তৃতা সেই বালিকার ভালো লাগবে কেন? যথারীতি দুজনই এক সময় হাঁপিয়ে উঠতে থাকে। মেয়েটার রুমে একজোড়া উলঙ্গ পুরুষ রমণীর চুম্বন দৃশ্যের বিশাল পোস্টার টাঙানো। টেবিলের যে পাশে আমার চেয়ার, সেখান থেকে একদম সোজাসুজি চোখে পড়ে। একদিন বলে ফেলি, এ ঘরে তোমার বাবা আসেন না? পা নাচিয়ে ক্রমাগত বই উল্টে চলে সে। পরিচিত ভঙ্গিতে স্ট্রাক করে, না। চুমুর জন্য দুজনের উলঙ্গ হওয়ার দরকার ছিল কি? যারা পোস্টার বের করেছে তাদেরকে প্রশ্ন করেন। তাছাড়া একটা বিশেষ পর্যায়ে গিয়ে উলঙ্গ অবস্থাতেই মানুষ চুমু খায়। কিন্তু এই ছবি তুমি ঘরে রেখেছো কেন? আমার ভালো লাগে তাই। পড়াশোনা করতে ভালো লাগে না? না। তবে স্কুলে যাও কেন? যাওয়াটা একটা ফ্যাশন, না গেলে চলছে না সেজন্যে। মুখে চুইংগাম চুষতে চুষতে একসময় কিশোরী মেয়েটি তার বিছানার উপর লাফিয়ে পড়ে। মখমলের নরম শয্যা, রাতের তরঙ্গময় আলো শুয়ে থাকে তার উপর। তার ভেতরে তলিয়ে গিয়ে খুব তীব্র গলায় উচ্চারণ করে সে, আপনাকে আমার ভালো লাগে না, গেও ভূত কোথাকার। আপনার কোনো যোগ্যতা নেই এ বাড়িতে আসার। সিনথি, প্রায় আর্তনাদ করে উঠি। আমাকে ধমক দিলে কষে চড় লাগিয়ে দেব। তার এই কথার মুখে যখন ক্ষিপ্ত এই আমি নিজেকে সামলানোর কষ্টে ব্যস্ত, তখন সে হিহি হাসির হট্টগোলে ভেঙে পড়ে। মুহূর্তে ভাবি, ও
অন্য পথে এগোতে হবে আমাকে ভাবি এবং নিজের ধৈর্যের দৌড় দেখে নিজেই অবাক হয়ে যাই। বাসায় ফেরার পর মগজে দুঃসহ ঘণ্টার ধ্বনি। সেই ঘটনার পরদিনও রেজাউল এসেছিল। সেদিন রাতে আরিফিনের আসার কথা ছিল। ঘোর কাটিয়ে উঠে এক সময়তে রেজাউলকে ঠেলে বের করে দিয়েছিলাম। নিঃসার পড়েছিলাম সারা রাত। দুঃসহ গ্লানি ঘেন্না আমাকে মৃতপ্রায় করে তুলেছিল। আরিফিন আসেনি। পরদিনও রেজাউল আসে। গত রাতের ঘটনাটা বেমালুম চেপে গিয়ে তার মতো ছেলে আমাকে চা করে খাওয়ায়, দুপুরে বাইরে থেকে ভাত এনে দেয়, আমার আধা আধি শেষ করা ছবিটার প্রশংসা করে। শেষে আমার সিদ্ধান্ত জানতে চাইলে আমি কিছুদিন সময় চাই, আমাকে আরো ভাবতে হবে বলি। সেই থেকেই ভাবছি আবার কি শুরু করব। একজন মানুষ এমন আমূল বদলে গেল, এর কতটা অকৃত্রিম। মানুষই তো পরিবর্তনশীল। ইরফান চাচার কথা মতো নিজেকে ফের দাঁড় করাই। সে আমাকে প্রগাঢ় বন্ধনে বেঁধে একসময় চলে যায়। পরদিন আবার আসে। পুরনো মাংসের ঘ্রাণ পেয়ে গেছে কি? আমি স্বাভাবিক স্বরেই তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তার মুখ সর্বদা উদ্ভ্রান্ত, চুল উস্কো, চোখ জোড়া লাল টকটকে। প্রতিরোধ ভেঙে যাওয়ায় আমাকে গ্রাহ্য করার প্রয়োজন বোধ করে না। আমার সরলতার সুযোগে আমাকে চেপে ধরে বিছানায়। প্রথমে ভীষণ ক্ষুব্ধ এবং অপমান বোধ করলেও একসময় নিজেকে তলিয়ে না দিয়ে পারি না। যে অশিল্পিত মানুষটাকে বিয়ে করেছিলাম তার মধ্যে এতখানি শিল্পের উদ্ভব ঘটল কি করে? কি কোমল নরম তার আচরণ! এছাড়া আমিও তো দীর্ঘ দিবস সর্বরী বুভুক্ষ রমণী। তার স্পর্শের প্রতিটি বিন্দুর মধ্যে নিজেকে ছেড়ে দিই সমস্ত বিবেকবোধ এবং বিবেচনার বাইরে। যাওয়ার আগে রেজাউল নীরব বিষণ্ণ স্বরে বলে, তার অতীত জীবনে কিছু না পাওয়া, কোথাও নিজেকে খাপ খাওয়াতে না পারার কথা। আমি মাথা নত করে শুনি, কোনো মন্তব্য করি না। সে চলে যায়। যাওয়ার আগে বলে, সবসময় চুল খোলা রাখো কেন? গুছিয়ে বেঁধে রাখতে পারো না? ওর এই মন্তব্যে ওকে নতুনভাবে বিশ্লেষণ করি। ও আসলে এখনো সনাতন স্বামী রয়ে গেছে। প্রেমিক হলে নিশ্চয়ই খোলা চুল পছন্দ করত, জানি, কিন্তু আমার চুলের পরিপাটিত্ব সম্পর্কে তার সচেতনতা আগে কি ছিল? এভাবে নিজেকে ওর কাছে খুলে দেওয়া ঠিক হলো? আমি এক মর্মান্তিক দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। আমি কি ওকেই শরীর দিয়েছি? আমার বুভুক্ষ শরীর যুক্তিহীনভাবে কোথায় কার কাছে গিয়ে নত হয়েছে আমি কি জানি? নিজের সাথে, অন্যের সাথে, প্রাণের সাথে, প্রতিপক্ষের সাথে অভিনয় করতে করতে নিজের মৌলিক কষ্টকে পর্যন্ত খোয়াতে বসেছি। নিজেকে চিনতে পারি না আর। পরদিন শ্লথভঙ্গিতে অফিস, একঘেয়ে বাস, ফের নিঃসঙ্গ গুহায়। যেন বা আদিম মানুষ ভূতের মতো বসে থাকি। দরজায় শব্দ। খুলতেই আজও রেজাউল। ওর হাতে আইসক্রিমের কৌটা। বলে, তুমি পছন্দ করতে। ওকে দেখে আমার শরীর স্পন্দিত হয়, নিজের উপর রাগ জন্মায়। ও জানতে চায় আমার সিদ্ধান্ত কি, এখনো ওকে ভুল বুঝছি কিনা, ওর পরিবর্তন কতটুকু বিশ্বাসযোগ্য আমার কাছে। ভাবনার গভীর অতলে ডুবেও আমি এসবের কোনো সদুত্তর খুঁজে পাই না। ফলে অবিন্যস্ত নিজেকে আবার খুলে দেই। আজও সুন্দর ভঙ্গিতে সে আমাকে গ্রহণ করে। তারপর দীর্ঘক্ষণ কথা। বিছানায় শুয়ে ও আমার চুলে আঙুলের চিরুনি চালায়। মফস্বল হলে এরকম অবস্থায় ঢিঢি পড়ে যেত। ভাগ্যিস ঢাকায়, এখানে পাড়া বলে তেমন কিছু নেই। কেউ কারো হাড়ির খোঁজ রাখে না। তবুও বাড়িওয়ালার ভয়ে কেমন আড়ষ্ট হয়ে থাকি। কখনো যদি হঠাৎ এসে পড়ে, রাত গভীর হলে রেজাউল আবার আসবে বলে চলে যায়। এখন আমার সিদ্ধান্ত কি? ক্রমশ আমার তৃতীয় চোখ যেন খুলে যাচ্ছে। আমি যেন স্পষ্ট টের পাচ্ছি ওর এই কোমল স্পর্শ নিজেকে শিল্পময় করে তোলা পুরোটাই ওর কষ্ট করে বানানো। সারাক্ষণ সে সতর্ক, কখন তার আগের বন্য রূপটি প্রকাশ পেয়ে যায়। অত্যন্ত কায়দা করে সতর্কতার সাথে সে নিজেকে আমার সামনে উপস্থাপন করছে। ফলে কেমন যেন স্বতঃস্ফূর্ততা শূন্য আমাদের সহবাস। ঘোরের মধ্যে ব্যাপারটা আমি আবিষ্কার করতে পারিনি। সেই একই পুরুষ। যতই শিল্পিত হয়ে আসুক, আমি স্পন্দিত হলাম কেন? নিজেকে নিঃসার করে দিয়ে একটা সত্য আবিষ্কৃত হয়। ও এখন নিষিদ্ধ। এই বিষয়টাই তখন আমাকে রোমাঞ্চিত করেছে। বানানো সৌন্দর্যের আয়ু তো পদ্মপাতার জল।
বাতাসের সামান্য টোকাতেই টুপ করে খসে যায়। নিজের ওপর ঘেন্নায় আক্রোশে বুক ঠেলে কান্না আসতে থাকে। পাশের ঘরের দম্পতি ফিরে এসেছে। বয়সী রাত অদ্ভুত শিশির আবছায়ায় চোবানো। কম্বলের তলায় কম্পিত শরীর ডুবে থাকে এবং আমার মস্তক যেন হলাহলের চারণভূমি। আমি কার কাছে যেতে চাইছি? তার মানে কি এই নয় প্রতিনিয়ত নিজের ভারে অসহ্য হয়ে উঠছি? কেন এইভাবে প্রতি রাত ওর তলায় নিজেকে বিছিয়ে দিলাম? সেসব রাতে কি আমি একজনের ছায়া অন্যজনের উপর আরোপ করিনি? কার ছায়া কার উপর তাও কি আমি জানি? আমি কি আসলে এলিয়ে পড়তেই চাই? সে যে কোনো মানুষই হোক, এটাই কি সত্য? কি জানি। শুধু ছায়া স্নান ঘরে দীর্ঘশ্বাস টের পাই। বুকের মধ্যে আঁকশি দিয়ে চেপে ধরছে কেউ, এমন বোধ হয়। ইরফান চাচা ক্রমশ গম্ভীর বিষণ্ণ মূর্তিতে রূপান্তরিত। শীতে তিনি বেশ কাতর হয়ে পড়েন। চামড়ার ভাঁজে বয়স দাঁত বের করে, খুব খুব কাশেন। রুমাল দিয়ে সন্তর্পণে নাক মোছেন। বিরাট আলখাল্লায় নিজেকে ডুবিয়ে স্থির বসে থাকেন। আমি কি বলি শোনার জন্য চেয়ে থাকেন। বলার স্পৃহা যেন তার ভেতর থেকে ক্রমে ফুরিয়ে আসছে। অস্বস্তি নিয়ে ফিরে আসি বাসায়। বিছানায় পড়ে থাকি। এর মধ্যে চোখও ইদানিং খুব যন্ত্রণা দিচ্ছে। সারাক্ষণ জল পড়ে। কিছুক্ষণ বই পড়লে সব ঝাপসা হয়ে আসে। টনটন ব্যথা করে মাথা। বুকের ব্যথাটা উত্তরোত্তর বাড়ছে। আমি একজন ডাক্তারের কাছে যাব? যে চড়া ভিজিট প্রফেসরদের। এরপর আছে ইউরিন, ব্লাড, হাজারো টেস্ট। একদিন বেশ অসহায়ভাবেই ওমরকে নিজের এই দুরবস্থার কথা বলি। ওমর কুচপরোয়া নেহি বলে সঙ্গে সঙ্গে বলে ওঠে, কালই হাসপাতালে চলুন। প্রফেসরকে টাকা দেওয়ার সাধ্য আমাদের আছে? হাসপাতালে কি চিকিৎসা কিছু হয়? খামোখা পণ্ডশ্রম। আমাদের মতো হাভাতেদের যেটুকু হয় সেটুকুই লাভ। কিন্তু নিজেকে এই হাভাতেদের দলে ফেলতেও অহংকারে বাঁধে। কিন্তু অহংকার ধুয়ে কি আমি জল খাবো? আগে তো আমাকে বাঁচতে হবে। পরদিন সকালে অফিস ছুটি নিয়ে বাসে ঝুলতে ঝুলতে ওমরের সঙ্গী হয়ে যাই। আজিমপুর চৌরাস্তার মোড়ে নেমে রিক্সা ভাড়া বাঁচাতে দুজন ভিড় ঠেলে হাঁটি। ফড়িংয়ের মতো উঠতে উঠতে হাঁটে ওমর, মাঝে ভদ্রতাও করে। রিক্সা নেব? আমি হাসি, না, বেশ তো হাঁটছি। যা হোক, শহীদ মিনারের কাছে এসে কোনো অনুভূতি ছাড়াই আরিফিনকে মনে পড়ে। বলেছিল স্মৃতিসৌধ দেখলে ওর রক্ত চঞ্চল হয়ে ওঠে। গোটা 52 সাল সামনে এসে দাঁড়ায়। আফসোস করে সে সময় জন্মালে সে আন্দোলনে নামার গর্বের অংশীদার হতে পারত। কিন্তু আমার মধ্যে ঠিক ফাল্গুন মাসের প্রবল জোয়ারের সময়টা ছাড়া খাড়া শূন্য শহীদ মিনার অন্য সময় প্রগাঢ় কোনো বোধের জন্ম দেয় না। এসবের মধ্যে নিজেকে বহুবার উল্টে পাল্টে দেখি। আমি কি স্বার্থপরভাবে আত্মকেন্দ্রিক? রাজনীতির ভণ্ডামি, বিপ্লব, সামাজিক অরাজকতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, এসবের কোনো কিছু আমাকে তেমনভাবে আন্দোলিত করে না। অথচ আরিফিন দেশে ছড়িয়ে থাকা নানা রকম দুর্নীতির কথা বলতে বলতে হতাশায়, ক্রোধে কেঁদে পর্যন্ত ফেলে। ছেলেটা এখনো যথেষ্ট পবিত্র রয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অনেক কলুষতাই ওকে স্পর্শ করতে পারেনি। অথচ তার বোন হয়ে আমার মধ্যে কিনা কোনো চেতনার জন্ম হলো না। কেবল নুন ভাত জোগাড় যন্ত্রের গাড্ডার মধ্যে নিজেকে সেঁধিয়ে রাখলাম। নিজেকে বেশ অপরাধী মনে হয়। সেই ভাবনার চক্রে ঘুরতে ঘুরতে হঠাৎ ওমরকে প্রশ্ন করি, রাজনীতিতে কোন দলকে সাপোর্ট করেন? ওমর আরেক কাঠি সরেস, সারাদিন পেটের ধান্দা করে কুল পাই না, কি পছন্দ করি কখনো ভেবে দেখিনি। তবুও বিশেষ কাউকে? একটু হলেও? কাউকেই না। ওমরের সহজ সাপটা উত্তর, সব সালার ক্ষমতায় যাওয়ার ধান্দা। ক্ষমতায় গেলেই সবার এক চেহারা, দেশটাকে লুটে পুটে খাওয়ার। যাকগে, লেকচার বেশি হয়ে যাচ্ছে। আমরা মরি নিজেদের ধান্দায়। বেঁচে আছে কিনা তাই মাঝে মাঝে টের পাই না। এই যে আউটডোরে এসে পড়েছি, আপনি দাঁড়ান, আমি দেখি কোথায় রসিদ দিচ্ছে। আমি তার সাথে হাঁটি। সমস্ত আউটডোর জুড়ে ভিড়, অধিকাংশই গ্রাম থেকে আসা রোগী। অসহ্য মরাটে গন্ধ আর বিশ্রী নোংরা। হাসপাতাল যদি এত নোংরা হয়, রোগী বাঁচে কি করে? বেঞ্চের পাশে টেবিল, তার মধ্যে মাথা গুঁজে একজন টানা লিখে যাচ্ছে, খসখস। নাম নীনা তরফদার, বয়স 30, রোগ কেমন ঘুলিয়ে ফেলি। চোখ ব্যথা, না গ্যাস্ট্রিকের সমস্যা। ওমর বিজ্ঞের মতো বলে, এক ডাক্তার তো আর আপনার সব রোগের চিকিৎসা করবেন না। আগ বাড়িয়ে সেই তারপর বলে, গ্যাস্ট্রিক, আজ চোখের ডাক্তার আসেনি।
যা হোক, প্ল্যাটফর্মে গোঙাতে থাকা কেউ মুহূর্তের জন্য থমকে আমার দিকে তাকায়। নিজেকে টেনে নির্দিষ্ট কক্ষের সামনে দাঁড়াতেই লাইন। ওমর আমাকে পাশে বেছানো বেঞ্চের ছিন্নমূল রোগীদের মাঝখানে নির্বিকার ঠেসে বসিয়ে দেয়। আপনি এখানে বসুন, আমি লাইনে দাঁড়াই। থুতু, পেশাবের লাইন, পানের পিক, ডেটলের ঘ্রাণ, কারো শাড়ি থেকে উড়ে আসা পাট ভেজানো গন্ধ, ঘাম, চারপাশের উৎসুক চোখ, সমস্ত আউটডোরে বিভিন্ন কোরাস, দেয়ালে ঠেস দিয়ে থাকা রোগী, ওষুধের শিশি ভাঙার শব্দ, সব মিলিয়ে হাঁপিয়ে উঠতে থাকি। কিছুটা দূর থেকে লক্ষ্য করে নিজের সহজ স্বভাবে লাইনের মাথায় গিয়ে দারোয়ানের সাথে বিড়ি ফুঁকতে ফুঁকতে হা হা হাসছে ওমর। তার মানে ভজিয়ে ফেলেছে। বিড়ি শেষ করে একসময় ত্রস্তভাবে সে আমার সামনে আসে। আরে আসুন বলে এবং নিমেষে আমাকে ছোঁ দিয়ে লাইনের সমস্ত রোগীর প্রবল আপত্তির মুখে প্রায় ধাক্কা দিয়েই একটা কক্ষের ভেতরে ঠেলে দেয়। ভেতরে ঢুকে আমার জবরজং অবস্থা। অসহিষ্ণু ডাক্তার খেঁকিয়ে বিদায় করছে ভীত সন্ত্রস্ত এক গেয় যুবককে। যাও, এখানে কানের চিকিৎসা হয় না, নাক কান গলা বিভাগে যাও, যত্ত সব। এর মধ্যে আমি লাফ দিয়ে পড়ায় ডাক্তার রশিদ দেখে মুখ তোলে। অসুবিধে কি? মাথায় টাক, মুখখানা জীবনানন্দ দাশের মতো। আমাকে দেখে চোখে ভাঁজ পড়ে। সম্ভবত এরকম ভদ্র পোশাকের কোনো রোগী এখানে আসে না। আমি কোথাও জার্নিতে কিংবা ডাক্তারের কাছে গেলে সচেতনভাবে পরিপাটি পোশাক পরেই যাই। চেয়ার টেনে বসে ফিরিস্তে দিতে থাকি। কখন কিভাবে ব্যথাটা আক্রমণ করে, তার রূপ কি, ধীর গম্ভীরতার সাথে ডাক্তার সব শুনে একসময় ব্যক্তিগত প্রসঙ্গে আসেন এবং এসব কথোপকথনে যখন দীর্ঘ সময় অতিবাহিত হয়, সামনের টানা লাইনের কথা ভেবে আমি অসহিষ্ণু বোধ করি। সবশেষে ডাক্তার জানান হাসপাতালে ভালো চিকিৎসা হয় না, যাবতীয় টেস্ট ফেস্টও বাইরে থেকেই করতে হয়। বিকেলে আমি তার চেম্বারে গেলে তিনি যা হোক আমার জন্য কিছু করতে পারেন বলে জানালেন। যেহেতু চেহারা জীবনানন্দ দাশের মতো, তার বিরুদ্ধে প্রতিবাদ চলে না। গনগনে মেজাজ নিয়ে একসময় বাইরে বেরিয়ে আসি। যথারীতি আমার কোনো চিকিৎসা হয় না। পেটের ব্যথা অভ্যেস মতো চলতে চলতে একসময় থিতিয়েও আসে। দিন কাটে সেই পুরনো একই ছন্দে। ছুটে যাই ইরফান চাচার বাসায় এবং বরাবরের মতো আমি আমার সব খুলে যেতে থাকি। আমার কিশোরকাল কোন পুরুষ নির্জনতায় জাপটে ধরেছিল, ভয়ে রা পর্যন্ত করতে পারিনি। হঠাৎ একটা বেড়াল পতনের শব্দ শুনে সে ধরফরিয়ে সরে দাঁড়াতেই আমার দৌড়ে পালিয়ে আসা। এই সময়ের আরও স্মৃতি সাজানো কনেকে কান্নায় আরও আপ্লুত করার জন্যই যেন সেই সুর। আমরা বৃত্তাকারে সেই বউকে ঘিরে গাইতাম, এতদিনে আইলা ভাইজান গো, আমার প্রাণের আম্মা কেমন আছে? ও হরে। তিনি চেয়ে থাকেন, বিমুগ্ধ শ্রোতার মতো শোনেন। আমার উৎসাহ বাড়ে। রানুর আটামিল থেকে ফিরে আসা, পুজোয় অজয়ের চুমু, প্রথম রক্তপাতের অভিজ্ঞতা পর্যন্ত আমার এক বিন্দু কুণ্ঠা হয় না। তারপর সে আর্টিস্টের সাথে প্রেম, বলতে বলতে কেমন থিতি আসতে থাকে। তারপর স্বরে ম্লানিমা ঠেলে বলি, সব জায়গাতেই আমার পরাজয়টা বড় বেশি। একসময় ওমরের প্রসঙ্গ আসে। তার চরিত্রের বিস্তারিত বর্ণনা শুনে ইরফান চাচা আগ্রহী হয়ে ওঠেন। একদিন ওকে নিয়ে এসো না। আমি তো আর কাজ পাই না, হেসে বলি। শেষে আপনার পিছু ধরবে, যখন তখন জ্বালিয়ে মারবে আপনাকে। কিন্তু একসময় এসব প্রসঙ্গও ভালো লাগে না। তারপর নীনা ঘরময় হাঁটে, আক্রান্ত হয় অন্য এক অনুভূতির ঘোরে। কিছুতেই সেই রাতের রেজাউলের আবির্ভাবের ব্যাপারটা বলা হচ্ছে না। এই একটি অধ্যায়েই 100 জড়তা তাকে জাপটে ধরে। সে সহজ হতে পারে না। অস্থিরভাবে হেঁটে সে আবারও ভদ্রলোকের মুখোমুখি। ওহে, তোমাকে বেশ কাতর মনে হচ্ছে। এতে মজা পেয়ে তিনি হাসেন। সাহস বাড়ছে দেখছি। নীনা বলে, অত মান্যিগুন্নি আমি করতে পারবো না বলে ঘরে আরেক প্রস্থ পাক খায়। নীনা গুনগুন গান গায়। নীনা বিড়বিড় করে আওড়ায়, পোকা হাঁটছে রক্তে, মাংসে, মগজে, শিরায়, রোদ পড়েছে অন্ধকারে, কিংবা রোদের মধ্যে লোডশেডিং। কি সব বলছি। নীনা মেঝেতে বসে পড়ে। মাঝখানে খাট বৃত্তাকারে খেলছে। হি হি হাসছে কিশোরী। একসময় সেই কিশোরী তাকে ধরে ফেলে, খপ। কোনোদিন তার গায়ে হাত তোলেনি যে রেজাউল। এ ব্যাপারটাকে ঘিরে সেই একদিন তার মাথা ঠুকে দিচ্ছে দেয়ালে, চুল চেপে ধরে ধাক্কা দিচ্ছে। একে কি গায়ে হাত দেওয়া বলে? নাকি চুলে হাত দেওয়া, মাথা ঠুকে দেওয়া, কি বলে? শিশুটি কান্না ভুলে হাসছে তাকে দেখে। মারি উপচে দাঁত উঠছে তার। শিশুটি কোলের মধ্যে বড় হচ্ছে,
নীনা ক্রমশ সেঁধিয়ে যেতে থাকে নিজের মধ্যে। আমি তাকে ধোঁয়ার আস্তরণ থেকে টেনে তুলি, খাড়া করাই আমার মুখোমুখি। সমস্ত ঘর জুড়ে আমি আর নীনা চেয়ে থাকি স্থির চোখে তার দিকে। একসময় সব জট খুলে লম্বা হয়ে দাঁড়ান ইরফান চাচা। প্রশ্ন করেন, তুমি কি অস্বস্তি বোধ করছো? দৃষ্টি প্রসারিত করি। একজন নির্জন দর্শক তাকিয়ে আছেন। আমি শান্ত পায়ে সোফায় গিয়ে বসি। সর্দিতে খুব মৃদু শব্দে নাক টানছেন। অনেকক্ষণ পেরিয়ে যায়, তিনি আর কিছুই বলেন না। এদিকে আমিও কথা খুঁজে পাই না। আবারও দাঁড়াই, ম্যাগাজিন উল্টাই, পায়চারি করি। কখনো আমার পাগলাটে ছাত্রী সিনথির গল্প করি, টিউশনিটা ছেড়ে দেওয়ার কথা বলি। হেরে যাবে? স্বভাব কায়দায় উৎসাহ দেন তিনি। জেনে শুনেই তো মেয়েটার দায়িত্ব নিয়েছিলে। আবার প্রেরণা পাই, আর সেজন্যই এখানে এসে অপার শান্তি। একসময় মৃত্যু প্রসঙ্গ তোলেন তিনি। প্রায় নাকি স্বপ্নে দেখেন মৃত্যু তাকে খোলা মাঠ ধরে টেনে নিয়ে চলেছে, কিংবা কালো একটা ছায়া পেছন থেকে ধাক্কা দিচ্ছে প্রবল ঘূর্ণির মধ্যে। বিশাল জলরাশির মধ্যে পতিত তাঁর দেহ, কিংবা অন্ধকার একটা ঘরে তাকে আটকে রেখেছে কেউ। লম্বা সারাশি দিয়ে তার চোখ ক্ষতবিক্ষত করা হচ্ছে। উৎকট রক্তাক্ত ছায়া, কিংবা শুনতে শুনতে হাঁপিয়ে উঠি। বারান্দায় কাঁচা রোদের অনচ্ছ ছায়া। একসময় চোখ মুজে অবসন্ন ধীর কণ্ঠে তিনি বলেন, এক বয়সে আমার গল্প লেখার অপচেষ্টা ছিল, তার একটা কাহিনী মনে পড়ছে। আমি তার মুখোমুখি মোড়া স্থাপন করি। বলুন। তিনি বলেন, একজন সন্ন্যাসী। সব স্পষ্ট মনে নেই, তবুও বলছি। তিনি শুরু করেন। তার চুল এলোমেলো, নতমুখী, অন্ধকার পথ ধরে হাঁটছে। দীর্ঘ তার যাত্রা। সেই যাত্রায় হাঁটতে হাঁটতে একসময় সে নির্জন একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। উঁকি দিয়ে দেখল এক অপরূপ তরুণী তানপুরা বাজাচ্ছে। তার চোখে জল। এ কি? এ তো আমার পথ নয়, সন্ন্যাসী ভাবে। এদিকে মেয়েটি দূরের শব্দে বেরিয়ে এসে পলায়নপর সন্ন্যাসীকে দেখে। সন্ধ্যার আলো ছায়ায় তার দীর্ঘ ছায়া মিশে যাচ্ছে দূরে। এই তো সেই, আমি যাকে চাই। মেয়েটি তার পেছনে উদ্ভ্রান্তের মতো দৌড়ায়। দাঁড়াও! বিরুদ্ধ বাতাসের স্রোত ভেদ করে ক্ষীণকণ্ঠের আহ্বান সন্ন্যাসীর কানে যায়। মেয়েটিকে দেখে সামান্য দাঁড়িয়ে আবার দৌড়ায় সে। আমি তো মুক্ত মানুষ, নিজের পৃথিবীতেই আমার ফিরে যাওয়া উচিত। বিশাল মাঠ, দুজনই দৌড়াতে থাকে। একসময় ক্লান্তি এসে রোধ করে দুজনের পথ। দুজন মুখোমুখি তখন। মেয়েটি বলে, আমি তোমার সাথে যাব। সন্ন্যাসী প্রশ্ন করে, কোথায়? কেন যেতে চাও? এটা আমার পথ, যার সাধনা আমি এতদিন ধরে করছি। সন্ন্যাসী তাকে অনেক বোঝালো। চারপাশে নত হয়ে আছে নির্জন রাত। কিছুতেই বোঝে না মেয়ে। জ্যোৎস্নার বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজন একসাথে এগোয়। সামনে সমুদ্র। সন্ন্যাসী এক সময় বলে, তুমি দাঁড়াও, আমি সমুদ্রের ওপার থেকে ঘুরে আবার তোমার কাছে আসব। স্তব্ধ রাত, ফেনিয়ে উঠছে সমুদ্রের গর্জন। অস্ফুটে বলল, রমণী, তুমি যদি এসে দেখো আমি সমুদ্রের ঢেউ হয়ে গেছি। বিশাল সমুদ্রের স্তিমিত দৃষ্টি মেলে দিয়ে সন্ন্যাসী বলল, তবে তাই হইও। বলতে বলতে সোফায় আজ শোয়া ইরফান চাচা কেমন ঝিমিয়ে পড়েন। একসময় অবচেতন ঘুমের অসীমে তলিয়ে যেতে থাকেন তিনি। এত ক্লান্তি, এত অবসাদ বেড়েছে তার। বাসায় এসে ছটফট করি, কেন এই গল্প? সন্ন্যাসীর আড়ালে আসল মানুষটি কে? তিনি কি ইঙ্গিত করতে চেয়েছেন? তারই তো বিভ্রান্ত আমি কঞ্চির মতো টান টান হই। পরদিন ফের ছুটে যাই। কে এই সন্ন্যাসী? বিংশ শতাব্দীর শেষ প্রান্তের মেয়ে, সন্ন্যাসীর পরিচয় চাও? তিনি হাসেন। এ স্রেফ একটা গল্প। কেন শুনিয়েছেন আমাকে? ঠিক আছে, আর শোনাবো না। তবুও বলতেই হবে। তিনি এবার গম্ভীরভাবে মাথা নাড়লেন। কোথাও আমি সন্ন্যাসী, আবার কোথাও তুমি। আমাদের দুজনকে কিছুই বেঁধে রাখতে পারে না, কিন্তু তবুও বিভ্রান্তির জট খোলে না। আমি আবার ধাবিত হই অন্য পথে। বাড়ির অবস্থা করুণ। আরেফিন সামান্য কিছু টাকা পাঠালেও আমার পক্ষে বলতে গেলে কিছুই করা সম্ভব হচ্ছে না। আমি ঋণের বোঝা একটু একটু করে শূন্যে নামিয়ে আনার ব্যর্থ চেষ্টায় রীতিমতো গলদঘর্ম। মন্টু রীতিমতো মাস্তানে পরিণত হয়েছে। আরেফিন সে রাতে আসতে না পারার জন্য বিস্তর দুঃখ প্রকাশ করে টুকটাক করে বাড়ির এই হালনামা পড়ে যায়। বলে রানুর কথা। ও এই বয়সে ভঙ্গুর ক্ষয়িষ্ণু এক নারীতে রূপান্তরিত। কোথায় যেন টাইপ শর্ট হ্যান্ড শিখছে। মাঝে মাঝে সেখানে যাওয়া ছাড়া
সারাদিন বিছানায় উপর হয়ে পড়ে থাকে এবং মা, তার কান্না ছাড়া কোনো অবলম্বন নেই। এর মধ্যে একদিন রানুর একটা চিঠি আমাকে মৃত্যুর প্রান্তিক সীমায় নিয়ে দাঁড় করায়। নিজের সম্পর্কে কিছু না, একে ঠিক চিঠিও বলা যায় না, যেন কথা বলছে, এভাবেই লিখেছে। আপা, তোমাকে একটা কথা জানাই। মন্টুর জন্মের পর বাবা নাকি এত ক্ষিপ্ত হয়েছিলেন, আমাদের 3 ভাই বোনকে বেঁধে রাতভর গোরস্থানে শুইয়ে রেখেছিলেন। মা বলেন এসবই তিনি করেছিলেন রাগের মাথায়, সংসারের অভাবের কারণে। তিনি চাইতেন না আর কোনো সন্তান হোক। আল্লাহর উপর মাতবরি করতেও তিনি ভয় পেতেন, এজন্যই মাকে তিনি কন্ট্রোল করতে দিতেন না। রানু, এটা কোনো চিঠি? কিন্তু তারপরও এমন ধাঁধা করছে কেন বুক? সেই নিস্তব্ধ প্রেত গোরস্থানের অলৌকিক বাতাস আমার দেহের সমস্ত দরজা রুদ্ধ করে দেয়। নিঃশ্বাস আটকে আমার মরার উপক্রম হয়। এসব কাউকে বলা যায়? আমাকে বিপর্যস্ত দেখে শানু আমাকে বুদ্ধি দেয়, বাড়ি থেকে ঘুরে আসো একবার। এবং কি হয়, সঙ্গে সঙ্গে আমি স্পষ্ট জবাব দিই, না, আমি আর সেধে কোনো শ্মশান ঘাট দেখতে যাব না। এইসব ইন্দ্রিয় শিথিল করা প্রসঙ্গ বড় অবসন্ন, শ্লথ করে তোলে আমাকে। বুক ঠেলে কান্না আসে। ওরা কি চায়? আমি আত্মহত্যা করি? সিনথির সাথেও আমার সম্পর্কের ধরন ধারণ পাল্টে ফেলেছি। পাঠ্য বই ছাড়া পৃথিবীর যাবতীয় প্রসঙ্গ নিয়ে কথা হয়, অধিকাংশই স্থূল। আমির খানের উত্থান, কিমি কাতকারের যাবতীয় পোজের বিবরণ। শেষে প্রশ্ন করি, অমিতাভ বচ্চনকে কেমন লাগে? কেমন বুড়ো বুড়ো বলে সে সোৎসাহে তার গতকালকে পড়া কোনো একটা রোমাঞ্চকর বইয়ের গুরুত্বপূর্ণ কোনো অধ্যায়ের বর্ণনা দেয়। একদিন সে আমাকে বিছানায় বসিয়ে তার বিশাল সাজ বাক্স নিয়ে আসে। হেয়ার স্প্রে, ব্লাশন, আইশ্যাডো, এসব সম্ভারের মধ্যে আমাকে ডুবিয়ে আমার লম্বা চুল হেয়ার ড্রায়ারের গরম উষ্ণতায় আয়ত্তে আনার অপচেষ্টা করতে করতে বিরক্ত হয়ে বলে, চুল ছোট করে ফেলুন না, কি বিচ্ছিরি লাগে। তাহলে আমাকে ভালো লাগবে? লাগবে না মানে? ভীষণ ভালো লাগবে। মাথায় এক ঝাঁক ঝামেলা রেখে কিভাবে যে ঠিক থাকেন। এরকম কথার ফাঁকে একসময় মামুলি প্রশ্নে আসি, কে তোমাকে বেশি ভালোবাসে? জীব উল্টে জবাব দেয়, ভেবে দেখার সময় পাইনি। তবে মা বাবার লাইফটা চার্মিং। সারাক্ষণ পার্টি, হুল্লো, ড্রিঙ্কস, দৌড়াও দৌড়াও। উফ, লাইফ কি ফার্স্ট। আমি এখনো 17 ক্রস করিনি, সবকিছু এনজয় করার অধিকার নেই। ওর ঘরে অনেকগুলো পেপার, বেশিরভাগই সাপ্তাহিক, ডাই করে রাখা। ধুলো জমে গেছে ও সবের উপর। তুমি পড়ো? প্রশ্ন করি। দূর, এসব মানুষ পড়ে? যত সব প্যান প্যানানি। কে মরলো, কে লুটপাট করলো, কোথায় ডায়রিয়া হয়েছে, বোগাস। সিনথি কথা বলে আর ঘর জুড়ে তরঙ্গময় পাক খায়। ঠোঁটের ভাঁজে পুরনো সুর, আই লাভ ইউ মোর দেন আই ক্যান সে। একসময় উচ্ছ্বসিত প্রশ্ন করে, আচ্ছা, ম্যাডোনার লেটেস্ট শো দেখেছেন? উফ, যা সেক্সি না। এবং পরক্ষণেই আমার প্রতিক্রিয়ার তোয়াক্কা না করে হুড়মুড় করে ফিসফিসিয়ে আমার কানের উপর আছড়ে দেয়, জানেন, সেদিন পার্টিতে ডান্সের সময় জিন্না চাচা এক ফাঁকে মার ব্লাউজের নিচে হাত ঢুকিয়ে দিয়েছিল। আমি না টুক করে দেখে ফেলেছিলাম। আর বাবা, বাবা তো মিসেস আলীকে নিয়েই বিভোর। মার যা হেভি ব্রেস্ট, বুক দিয়ে জিন্না চাচাকে ধাক্কা দিয়েছিল। নিজেকে ব্যালেন্সড করতে গিয়ে চাচার সে কি হাসি। মাও কম পাজি না, আমি জানলা দিয়ে দেখেছি সব। মাথা গরম হয়ে ওঠে আমার, শিরা টনটন করে। এ মেয়েকে কি বলবো? এরা কি এই দেশের বাসিন্দা? নিজেকে জড়ো করতেই যেন সমস্ত পত্রিকা বিছানায় ছড়িয়ে দিই। অসংলগ্ন হাজারো হেডলাইন, বাগদাদ শেল্টারে শত শত লাশ, প্রচণ্ড স্থলযুদ্ধ শুরু, অসংখ্য মানুষের হতাহতের দাবি, সাদ্দামের গোপন অবস্থান জানতে আমেরিকান গোয়েন্দাদের তৎপরতা। খুলনার শাহনাজের আর ঢাকা দেখা হলো না। বাংলাদেশে আন্দোলন আবার চাঙ্গা হয়ে উঠছে। 19-20 2 দিন লাগাতার হরতাল। ইরাক হামলা প্রতিহত করেছে। ইরাক সুইসাইড হামলা শুরু করবে। চাঁদাবাজরা দোকানদারের চোখ উপড়ে নিয়ে গেছে। ঘুমন্ত চোখে সিনথির দিকে তাকাই। সিনথি, পড়তে তো ভালো লাগে না তোমার? ভবিষ্যৎ নিয়ে ভাবো কিছু? ভবিষ্যৎ? সিনথির সামনে যেন আজব কোনো দরজা খুলে দিই। মা বাবার মতো আজ লন্ডন, কাল ফ্রান্স বলতে বলতে হাসে। আমার মাও তো স্রেফ ম্যাট্রিক পাস মহিলা, তাতে কি কিছু আটকে আছে তার? তাছাড়া আজ হোক কাল হোক আমি এই দেশ ছাড়বই। কি জঘন্য দেশ! ঘর থেকে বেরুলে গলির মোড়ে কুমুদ,
ওহ, সো হোপলেস। বাইরেই সেটেলড হব। তার এইসব অনুভূতির মুখোমুখি পত্রিকার প্রথম পৃষ্ঠার খরা শিরোনামের পুরনো পেপারের চৌচির জমির উপর দাঁড়ানো ন্যাংটো অবোধ ক্রন্দনময় শিশুটি স্রেফ ফটোগ্রাফি হয়ে যায়। সিনথি হাসে। বাবাই আমাকে গাধা ঠাউরে আমার ঘরে এসব পেপার পাঠায়। বাবার যা উদ্ভট মানসিকতা, বাদ দিন। এখন নিজেকে একটু চেঞ্জ করুন তো, বলেই তার ঢিলে সালোয়ার কামিজগুলো আমাকে সে পরতে দেয় এবং এইসব জট থেকে বেরিয়ে আমি আবার তার সমান্তরালে এসব করে তোমার বয়সে ফিরে যেতে পারবো বলতে বলতে সেগুলো গায়ে চড়াতে থাকি। আপনি রেগুলার অন্তত মাসে একবার ব্লিচ করবেন, সেটা আবার কি? বোকার মতো প্রশ্ন করি। এও জানেন না কোথায় যে বাস করেন আপনি? বিউটি পার্লারে গেলে ডিটেলস জানতে পারবেন। দেখতে ময়দার মতো লিকুইড, কিন্তু খুব ঝাঁঝ। লাগালে মনে হবে চামড়া পুড়ে যাচ্ছে। সিনথি বর্ণনা দেয়। লাগিয়ে বসে থাকতে হবে 15 থেকে 20 মিনিট। রেগুলার করলে অনেকদিন ইয়াং থাকতে পারবেন। সবার সামনে ময়দার ওরকম মুখোশ পরে বসে থাকলে ভূতের মতো দেখায় না? কি যে বলেন! হি হি হাসতে থাকে সিনথি। আপনার ফেসের মধ্যে আশ্চর্য এক বিউটি আছে, কিন্তু কেমন স্লাইড আস্তর পড়ছে তার উপর। আপনি হার্বাল ফেসিয়াল করলেও ভালো রেজাল্ট পাবেন। আশ্চর্য, কাজল ছাড়া অন্য কিছু দিয়ে সাজেন না কেন? কেন, লিপস্টিক তো দেই, তবে খুব হালকা করে। আমার সাজা শেষ হলে আয়নার সামনে গিয়ে দাঁড়াই, যেন কোনোদিন দেখিনি। নিজের আপাদমস্তক নিজের কাছে হঠাৎ এমন বোধ হয়। অদ্ভুত এক ইউরোপিয়ান মেয়েতে রূপান্তরিত আমি। এগিয়ে যাই। কি প্রকার অস্বস্তি, কি দ্রুত বিবর্তিত আমার অস্তিত্ব। পোশাক বড় আজব চিজ। খোলস ভেঙে বেরিয়েছি, এখন আমি অন্য মানুষ। উদ্ভট লাগছে কি? আরেকটু এগিয়ে যাই। এবার মুখ। চোখের নিচে সামান্য ছায়া জমেছে, চুরো করে চুল বাঁধা। ক্রমশ নিজেকে অন্যভাবে দেখি। ইহা একটি নীনা। ইহার 2টি কান আছে, 2টি চোখ আছে, চুল, নাক, ঠোঁট আছে। ইহার 2টি হাত এবং 2টি পা আছে। ইহার মুখও আছে। আরও এগিয়ে যাই। ভ্রু আছে। ইহা একটি মানুষ। আপনার এত চেঞ্জ হয়েছে টিচার। সিনথির কথায় অনেক ওপর থেকে নিচে নেমে আসি। আমাকে তোমার ভালো লাগে? সিনথি লাফিয়ে ওঠে। খুব। আপনি খুব ইনোসেন্ট। সরি, আপনাকে আগে আমি চিনতে পারিনি। বলতে বলতে সেও ঢলে পড়ে। টিচার, আই অ্যাম অ্যালোন। এভাবে দিন যায়, বুকের মধ্যে সমাচ্ছন্ন ছায়া নিয়ে, যেখানে যতটুকু সম্ভব নিজের সাথে আপোষ করে। দীর্ঘ নির্জন রাত নিয়ে একদিন এই করেই দাঁড়াতে হয় এক গভীর সত্যের সামনে, যার জন্য কয়েকদিন আগেও আমার বিন্দুমাত্র প্রস্তুতি ছিল না। ঘটনার আকস্মিকতায় আমি তো হতভম্ব, বিমূঢ় হয়ে পড়ি। ভীষণ ভয়, শির দ্বারা হিম করা অনুভূতির মধ্যে একসময় আমি আমার ভেতরে সন্তানের উপস্থিতি টের পাই। ঘটনাটির আশঙ্কা নিয়ে আমি যতটা না ভাবিত হই, তার চেয়ে বেশি বিস্মিত হই এর আকস্মিকতায়। পুরো মাসে আঙুলে গোনা দুজনের রাত সম্পর্কের ভেতরে কখনোই কোনো আশঙ্কা মাথা তোলেনি। রেজাউলের সংসারে এমন ঢের ঢের সময় গেছে, প্রতিবন্ধকতাহীন দিন। সন্তান জন্মের আগেই বেশিরভাগ সময় বেশ কমাস। আজ আমার ভেতরে বিন্দুমাত্র আশঙ্কা, দুশ্চিন্তা, ভাবনা ছায়া না ফেলা সত্ত্বেও এমন একটা জটিলতার মুখোমুখি হতে হবে আমি কল্পনাও করতে পারিনি। এইরকম বিচিত্র শঙ্কাময় প্রতিক্রিয়ায় রক্ত হিম হয়ে আসে। হিসেব কষি, তখন মাসের কোন সময় ছিল? কতটা রিস্কি সময়! ভেতর থেকে ঠেলে আসা বমির স্রোত, বাধা সময়সীমার পর অনেকদিন পেরিয়ে গেলেও পিরিয়ড না হওয়া, চারপাশে পৃথিবীর ঝিম চক্কর খাওয়া। এসবের পরেও তো ঘটনাটা মিথ্যে হতে পারে। আমি কোনো রকম টেস্ট ছাড়া নিশ্চিত হই কি করে? কিন্তু এত কিছুর পরও হৃৎপিণ্ডের পেন্ডুলামে কিছুমাত্র স্থিরতা আসে না। উদ্ভ্রান্তের মতো রাত জেগে থাকি। আমি আমার চোখের সামনের পৃথিবীর দ্রুত পরিবর্তন স্পষ্ট দেখতে পাই। অবলব্ধি ঘটবে কি আমার এক ছন্দে আর একঘেয়েমির কাঁধে ভর করে চলা মোটামুটি নিরুপদ্রব জীবনের ম্রিয়মান আলোর দিকে মরা চোখে চেয়ে থাকি। এভাবে দিন যায়, সারা রাত অসহ্য ছটফট। কেন এত বোকা আমি? 20 শতাব্দী পেরিয়ে যাচ্ছে, অথচ আমি কিনা কোনো কন্ট্রোল ছাড়া নিজেকে ওভাবে ছেড়ে দিলাম, স্রেফ গ্রাম্য মহিলার মতো। আমাকে তখন কোন ভূতে ধরেছিল? কদিন ধরে কিছুতেই ঘুম আসে না। তন্দ্রা এসে নিমেষে কেটে যায় এবং তারপর ধরফরিয়ে ওঠে বুক।
সেই ভয়ঙ্কর জাগ্রত অবস্থায় এক রাতে চিবিয়ে দুটো ঘুমের বড়ি খাই। আর তখন বেশি করে আমাকে খুঁড়ে খেতে শুরু করে সেই দৃশ্য। বাবা আমাদেরকে নিয়ে নিস্তব্ধ অন্ধকার গোরস্থানে শুইয়ে দিয়ে এসেছেন, স্রেফ একটি জন্মের কারণে। আমার কেন মনে নেই সেই স্মৃতি? অবশ্য আমরা সবাই পিঠাপিঠি। তবুও কত বয়স ছিল আমার। কম্বলের নিচেও তীব্র শীতের হিম। কম্বল ছুঁড়ে ফেলে নিঃশব্দে দরজা খুলি। বস্তির ওপার থেকে কান্নার শব্দ ভেসে আসছে। রাতের প্রকৃতি ফুলিয়ে ফাঁপিয়ে সেই অস্পষ্ট গোঙানি কেবল বাড়ছে। বারান্দায় এসে দাঁড়াই। উত্তরের ধোঁয়াশে বাতাস আমার আত্মাকে স্পর্শ করে। উপর দিকে তাকাই। মরা ছাদের এক চিলতে ফাঁক দিয়ে ফিকে ছায়া চাঁদ দেখা যায়, গাঢ় কুয়াশায় আবৃত যেন। তারই ম্রিয়মান আলো এই ল্যাম্পপোস্টহীন এলাকাকে বড় করুণ, রহস্যময় করে তুলেছে। আবার বুক ধরফরিয়ে ওঠে। অন্ধকার বারান্দায় আমার প্রায় পায়ের উপর দিয়ে একটা বেড়ালকে অন্য একটা বেড়াল তাড়া করে ছুটে গেল। তারপর বিস্তৃত শূন্যতা। কিন্তু বস্তির অবিনাশী কান্নার স্পর্শ দীর্ঘ সময় ধরে আমাকেও গ্রাস রাখে। গলায় জল ঢেলে বিছানায় আসি। কম্বলের গায়ে প্রবল শীত, টেনে তুলতে কেঁপে ওঠে শরীর। হঠাৎ করে ঠিক যেন নাকের কাছে গোঙানির শব্দ শুনি। ক্ষিপ্র গতিতে উঠে বসি, একদম জানালার কাছে। গায়ের লোম খাড়া হয়ে যায় এবং পরক্ষণেই দুটি বেড়ালের ধস্তাধস্তি শব্দ শুনে নিঃশব্দে শুয়ে পড়ি। সারা রাত দুটো শিশির সিক্ত বেড়ালের চিৎকার আমাকে জাগিয়ে রাখে। খুব ভোরে খবর পাই সন্তান জন্ম দিতে গিয়ে কাল্লুর মা মারা গেছে। ওমরের সাথেই অফিস থেকে বেরোই। দাড়ি শেভ করায় আজ তার মুখ বেশ ঝকঝকে হয়ে উঠেছে, কিন্তু পোশাকের অবস্থা তথৈবচ। একদিন উদ্ভট দাড়ি সম্পর্কে বলেছি, সে ওইটুকু পর্যন্ত সচেতন হয়েছে। পোশাক, স্যান্ডেল এইসব সম্পর্কে আবার আলাদা করে বলতে হবে। রাম গাধা আর কাকে বলে। কদিনে বেশ শুকিয়ে গেছে। বলল তার ফ্লাইং বিজনেস পড়তির দিকে। কার কাছ থেকে 5,000 টাকা এনে ঢুকিয়েছিল সেইটাই বের করতে পারছে না। ওমরের আকৃতির একটা বৈপরীত্য এতদিনে আমার চোখে পড়ে। তার মুখের আদলটি বেশ প্রৌঢ়ের মতো, কিন্তু কোমর থেকে শুরু করে নিচের দিকে স্রেফ বালক। প্যান্টও পরে জবরদস্ত, হাঁটলে লটপট করে। খেয়াল করে দেখলে বাজে লাগা বোধে আচ্ছন্ন হতে হয়। ভাবি রেজাউলের সাথে আবার সমঝোতায় যাচ্ছি, এই সিদ্ধান্তটা তাকে জানাবো। কথা শুরু করি এভাবে, হাসপাতালের পর সেই যে হাওয়া হলেন, আপনার ছোট ভাইয়ের খবরও তো জানা হলো না। ও, আপনাকে তো বলাই হয়নি, সে পাগল হয়ে গেছে। সে কি, কবে? তা মাসখানেক হয়ে গেল। আশ্চর্য, আমি ক্ষেপেই উঠি প্রায়। আপনার সাথে তো এর মধ্যে দেখা হয়েছে, আপনি বললেন না যে? বললে কি হতো, সে ভালো হয়ে যেত। উল্টোপাল্টা কথা ছাড়ুন, এখন সে কোথায় আছে? বাসায় তাকে বেঁধে রাখা হয়েছে। বলতে বলতে ওমর হা হা হাসে। দড়ি বাঁধা অবস্থায় সে যা আজব কায়দায় নাচে, দেখতেন যদি। আপনি রিক্সা থেকে নেমে যান। দেখুন, আপনার সাথে গেলে আমার ভাড়াটা বেঁচে যায়। আমাকে যেতেই হবে। ভদ্রলোক আমাকে একটা চাকরির আশ্বাস দিয়েছেন। ডাক্তার দেখিয়েছেন তাকে? হাসপাতালে নিয়েছিলাম, তারা তাকে পাবনায় নিয়ে যেতে রেফার করেছে। সেখানে নিয়ে যাচ্ছেন না কেন? দেখুন, এসব ফালতু প্রসঙ্গ বাদ দিন। যার পাগল হওয়ার হয়েছে, একসময় ভালোও হবে। এসব নিয়ে অন্যের পাগল হয়ে কোনো লাভ আছে? কেন নিচ্ছেন না পাবনা? সোজা কথা, তার চিকিৎসার খরচ বহন করার ক্ষমতা আমাদের নেই। হাসপাতালের ফ্রি চিকিৎসা কি হয় নিজেই তো দেখলেন। বলে ওমর কেমন গম্ভীর হয়ে যায়। তারপর বলে, ধান্দা কি করছি না? সিন্থির বাবার অফিসে নাছরবান্দার মতো ধর্ণা দিচ্ছি। একটা ব্যবস্থা হয়ে যাবে নিশ্চয়ই। এখন আপনার খবর বলুন। এরপর আর নিজের খবর বলার স্পৃহা থাকে না। আমরা দুজনই নিঃশব্দে সেই রাজপ্রাসাদে ঢুকে যাই। ড্রয়িং রুমের গদি আঁটা সোফায় তলিয়ে থাকে ওমর, আর আমি সেই স্বর্গের বিস্তৃত সিঁড়ি ধরে ওপরে উঠতে থাকি। লম্বা বারান্দা অতিক্রম করার সময় সেই ভারিক্কি সৌম্য চেহারার সিন্থির বাবার মুখোমুখি। আড়ষ্ট পায়ে দাঁড়াই। তিনি চশমা তুলে আমাকে দেখে যে প্রশ্ন করেন, তাতে আমার শূন্য পতন ঘটে। আপনি এখনো আছেন? তবে কি মনে করেছেন তিনি? জি বলে ভীষণ আহত হয়ে এগোবো। বলেন, প্রয়োজন হলে অ্যাডভান্স নিতে অস্বস্তি করবেন না। কি এক জেদ থেকে বলি, জি, আপাতত তার দরকার পড়বে না। সিন্থির ঘরে গিয়ে দেখি সে মজাসে সিগারেট ফুঁকছে এবং নাইট গাউনের পাতলা আবরণে দেহ ঢেকে নিজেকে আয়নায় দেখছে।
কেমন ক্ষিপ্ত হয়ে উঠি। আজ সোজা করে বলো তুমি আমার কাছে পড়বে কিনা। সে নির্বিকার উত্তর দেয়, না। তবে কি আমি টিউশনিটা ছেড়ে দেব? তা দিতে পারেন, বলে গুনগুন করে গান গায়, পা ঠোকে মেঝেতে। এগিয়ে গিয়ে তার মাথায় সস্নেহে হাত রাখি। সিন্থি, এটা জীবনের পথ নয়, তুমি একটু বুঝতে চেষ্টা করো। আপনি বেরিয়ে যান, সে সহজ কণ্ঠে আদেশ করে। এরপর আমার আপোষের পালা। যথারীতি চারপাশ ঝাঁকিয়ে রাত নামার পর একসময় আমি বিশাল সিঁড়ি ধরে নেমে আসি। নেমে ড্রয়িং রুমে ভীষণ বিস্মিত হয়ে দেখি ওমর তখনও বসে আছে। কাছে গিয়ে প্রশ্ন করি, আপনি এখনো আছেন? কি ব্যাপার? সে বলে, দুবার খবর পাঠিয়েছিলাম, সাহেব বলেছেন তার সময় হবে না, বলেছেন চলে যেতে। তারপরও বসে আছেন? কি করব, আমার যে একটা চাকরির খুব দরকার। বিস্তৃত লন পেরিয়ে স্বরে ঝাঁঝ মিশিয়ে প্রশ্ন করি, এভাবে নিজেকে বিকিয়ে দিয়ে চাকরি পাবেন? তাহলে কিভাবে পাবো? তার সরল প্রশ্ন। আমি ভদ্রলোকের পেছনে দিনের পর দিন লেগে থাকব। তিনি আমাকে সেদিন অফিসে আশ্বাস দিয়েছেন কেন? কিসের আশ্বাস? জুতো পরিষ্কার করার চাকরি? আপনি মনে হয় ক্ষেপে যাচ্ছেন, ওমর ম্লান কণ্ঠে বলে। জুতো পরিষ্কার কি কাজ নয়? আপনিও তো ঘেন্না করছেন কেন? অত লেকচার দেবেন না। তাহলে লেখাপড়া শিখেছিলেন কেন? কি আশ্চর্য, লেখাপড়ার চাকরি না পেলে আমি হাত পা গুটিয়ে বসে থাকব? আপনি আমাকে ভাত দেবেন? সামনে বিস্তৃত রাজপথ। এখান থেকে আমার বাসায় যাওয়ার তেমন কোনো বাসের ব্যবস্থা নেই, তাই প্রতিদিনই বেশ কিছু অতিরিক্ত পয়সা গচ্চা যায়। গত মাস এবং এ মাসে অফিসে বিজ্ঞাপনের বাড়তি কিছু মামুলি ডিজাইন করে দিয়ে হাতে বাড়তি অল্প কিছু পয়সা এসেছিল। ইরফান চাচার লোনটা ছাড়া আমার আর তেমন কোনো লোনও নেই, কিন্তু ওই 2000 টাকায় মাঝে মাঝে আমার দম আটকে দেয়। রিকশায় বসে অনেকক্ষণ কোনো কথা বলি না। ওমর আজ বেশ গম্ভীর। আলো ছায়াময় পথ ধরে রিকশায় এগোয়। সে হঠাৎ বলে, জানেন, আমি একবার পাগল হয়ে গিয়েছিলাম। আপনি কি এখন নিজেকে সুস্থ মনে করেন? না না, এখন ভালো হয়ে গেছি। এবার সে সোৎসাহে শুরু করে। বাবা ছিল দুপয়সার কেরানি, সে পালিয়ে বেড়াতো। অনেক রাতে ঘরে ফিরে সোজা ঘুমিয়ে পড়ত। সেদিন সারাদিন আমরা ভাই বোন না খেয়েছিলাম। সন্ধ্যায় পাগলের মতো হয়ে উঠলাম। তখন বয়স আর কত, 16-17। রাস্তায় বেরিয়ে আনাড়ির মতো এক লোকের পকেটে হাত দিলাম, আর যায় কোথায়? বুঝতেই পারছেন পরিণতি। হায় রে, বেদম গণপিটুনি। হাসপাতালে থাকতে হয়েছিল কয়েকদিন, তারপরে পাগল হয়ে গিয়েছিলাম। আমাদের দু ভাইয়েরই আঘাতজনিত কারণে পাগল হওয়ার পরিণতি। কি মজা না? ভেতরটা ফাঁকা হয়ে যায়, প্রায় কাতরোক্তি করি। আপনি হাসছেন? এটা কোনো হাসির ঘটনা? হাসির নয়তো কি? পাগল হওয়ার পর কি করতাম শুনলে আপনিও হাসবেন। ওমর তেমনি হাসতে থাকে। মা বলেছে একবার নিজের গু নিজেই খেয়েছিলাম। থামুন, প্রায় চেঁচিয়ে উঠি। মানুষটা এসব নিয়ে এত নিশ্চিন্ত জীবন যাপন করে। সব ছাপিয়ে মিশ্র অনুভূতিতে আমার বুক থেকে কান্না ঠেলে ওঠে। আশ্চর্য, ওমরের পরিবারের সাথে কোথায় যেন আমাদেরও একটা গভীর মিল। আমার অসহ্য লাগে। রিকশার বরফ হাওয়া আত্মা স্পর্শ করে। গায়ে টেনে চাদর চড়াই, ঝাপসা ধোঁয়াটে পথ, সবুজ বাতির পতন, তারপর থেমে যাওয়া। জানেন, খুব সরল গলায় ওমর বলে, আজ কেন যে আমি আমার সব কথা আপনাকে বলছি? আমার বোনটি গত মাসের শেষ দিকে তার অ্যাবর্শন করাতে হয়েছে। কার সাথে কি সম্পর্ক বাঁধিয়েছিল, এখন তার যা শরীরের অবস্থা, তাকানো যায় না। আপনি কি বিরক্ত হচ্ছেন? ওমর বিদায় নেওয়ার পর আমার চারপাশে জাঁকিয়ে ভিড় করে নারী তোলপাড় করা সব ঘটনাংশ। কাল্লুর মারও এই একই পরিণতি। অবশ্য তার ঘটনা আলাদা। তার হারামি স্বামীটা নাকি দুদিন আগে তার পেটে কষে একটা লাথি মেরেছিল। কিন্তু তারপরও এই প্রথম আমি ওমরকে নিয়ে ভাবনায় মগ্ন হই। এই প্রথম তাকে আমার কাছে সরল অথচ রহস্যময় মনে হয়। এবং আরেকটি ব্যাপার, আমাকে কঞ্চির মতো খাড়া করে তার অবলীলায় বলে যাওয়া বোনের অ্যাবর্শনের ঘটনাটা। আমাকে তাড়িতই করে না, এক ধোঁয়াশময় গহ্বরে নিক্ষেপ করে। একটা কঠিন সত্যের মুখোমুখি আমাকে দাঁড় করিয়ে দেয়, ভাবায় শঙ্কিত করে। আমার ভেতরও তো সেই বীজ অঙ্কুরিত। আমি কি এই কারণে রেজাউলের কাছে সমর্পিত হতে চাইছি? সেই কারণেই কি আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে না? কিন্তু সেদিনের পর থেকে রেজাউল কোথায়?
আমাকে অভিভূত করে দিয়ে এর মধ্যে একদিন আরেফিন একটা শাড়ি নিয়ে আসে আমার জন্য। সলজ্জ কণ্ঠে বলে, নিজের উপার্জনে। আমি শাড়িটার ঘ্রাণ শুকতে গিয়ে কেঁদে ফেলি। কি হয়েছে তোমার? এমন চেহারা হয়েছে কেন? আরেফিনকে বিচলিত দেখায়। আমি কুয়াশা ফুঁড়ে উঠি এবং পারস্পর্যহীনভাবে রানুর চিঠির কথা বলি। আরেফিন হেসে ফলে, আমার নিজেরও মনে নেই, তবে বাবা আমাদের বেঁধে নিয়ে গিয়েছিলেন সেটা ঠিক নয়, রানু বাড়িয়ে লিখেছে। আমিও চাচার কাছে শুনেছিলাম। যাকগে, রাগের মাথায় কে কি করে। আশ্চর্য, এরা সবাই জানে, আর আমি বড় মেয়ে হয়ে সেটা জানি না। এইবার আরেফিন বিরক্ত হয়। তুমি বিষয়টাকে এত সিরিয়াসলি নিচ্ছ কেন? জীবনে এত সংগ্রামের পরও? আশ্চর্য, তুই বুঝবি না আরেফিন, আমাদের বাবা যত রাগই হোক না তার, ওই রকম শূন্য গোরস্থানে নিয়ে যাবে আমাদের? সারা রাত আমরা কজন অবোধ শিশু খাঁ খাঁ গোরস্থানে মৃতদেহের সঙ্গে। আমার বাঁচতে ইচ্ছে করে না। মা এখনো বেঁচে আছেন কোন স্বপ্নে? আপা, তুমি শান্ত হও, আরেফিন বলে। যা যাওয়ার তা তো চলে গেছে, এছাড়া সারা রাত তোমাকে কে বলেছে? আরেফিন চলে যাওয়ার পর বারান্দায় একটা ছায়ার আবির্ভাব। ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়াই। কিছুটা ঝুঁকে লক্ষ্য করি অন্ধকারে প্রেতের মতো বসে আছে কাল্লু। আমার কলজে সুতোয় হঠাৎ টান পড়ে। পিঠে হাত রেখে ফিসফিস করি, কাল্লু, হেই কাল্লু, এবং টেনে দাঁড় করাই। কদিনে বেশ লম্বা হয়েছে, অন্ধকারে মুখটা দেখা যাচ্ছে না, তবে ওর হিক্কা শব্দ শোনা যাচ্ছে। কান্নায় কান্নায় চোখ জোড়া ভীষণ ফোলা। তাকে ঘরে নিয়ে আসি। কি বিবর্ণ ক্লিষ্ট মুখ! যথারীতি তাকে দেখে শানুর সর্বাঙ্গ জ্বলে যায়। ভুরুতে সহস্র ভাঁজ ফেলে দরজা খুলে ভেতরে চলে যায়। খিদে পেয়েছে? তাকে প্রশ্ন করি। হাতের উল্টো পিঠে নাক মুছে মাথা নাড়ে সে। হ্যাঁ। ছেঁড়া হাফ প্যান্ট নিচ থেকে ঝুলছে, উদম গা আর মুখ এমন করুণ। আমার ভেতর থেকে উপচে ওঠে মায়া। তাকে বিছানায় বসিয়ে রান্নাঘরের দিকে যাব, নিস্তব্ধতা ছিন্ন করে বাইরে বিকৃত একটা চিৎকার শোনা যায়, কাল্লু, কাল্লু! এবং বিদ্যুৎ বেগে খাড়া হয়ে ওঠে শিশুটির শরীর। বাজান বলে কম্পিত পায়ে দরজার দিকে দৌড় দেয়। আমি দ্রুত ব্যাগ হাতড়ে 10টা টাকা তার ঝোলা ব্যাগে ঢুকিয়ে দিই। কিছু খেয়ে নিস। এবং দরজা খোলার পর মুহূর্তেই তার দেহ যেন হাওয়ায় মিশে যায়। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকি। তার পরপরই আবার যথারীতি শানুর আগমন। নিজেকে তৈরি করেই সে বেরিয়েছে। তুমি ওকে ঘরে আনলে কেন? দেখো, ছেলেটার মা মারা গেছে। আমি বলি, মায়া বলে তো একটা জিনিস আছে। এসব আদিক্ষেতা করতে হয় তো অন্য জায়গায় গিয়ে করো। সে বলে, তুমি ইচ্ছে করেই আমাকে অপমান করার জন্য এসব করো। আমার বাসায় আমি সেটা সহ্য করব না। আমি ওকে তোমার বাসায় আনিনি। দয়া করে আমার সাথে লাগতে এসো না। আমি এখানে বিনে পয়সায় থাকি না। আমি জানি এরকম কথা সহ্য করার মতো চরিত্র শানুর না। সে মহা হুলস্থুল বাঁধিয়ে দেয়, সাথে কান্না। তার দুর্বল জায়গাগুলোতে ঘা দেওয়াই নাকি আমার অভ্যেস। আজকে আবার থাকা খাওয়ার খোঁটা দিচ্ছি। সে আর একসাথে থাকবে না। আজই কামাল ভাইকে। চুপচাপ বসে থাকে। নিজেদের দুর্বলতা ঢাকার জন্য এত স্বার্থপর হতে পারে এরা। খাওয়া দাওয়া সেরে বিছানায় যাওয়ার পর আমি একা। পাশের ঘরে কামাল ভাইয়ের সাথে ফিসফিস করছে শানু। অসহ্য। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।